শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক শ্রোতা। সমকালীন বিষয়ভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি কামরুজ্জামান কামরুল শুরু করছি আজকের পর্ব। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর তদানীন্তন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যর শিকার হতে থাকে। জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাঙালিরা রাষ্ট্র ক্ষমতায় যথাযথ প্রতিনিধিত্ব পায়নি। এই পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে 6 দফা কর্মসূচি উপস্থাপন করেন। এটি পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি হিসেবে পরিচিতি লাভ করে। ঐতিহাসিক 6 দফা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পরিচিত এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি। এটি বাঙালির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সনদ হিসেবে পরিচিত এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ভিত্তি হিসেবে পরিচিতি পায়। 1966 সালের 7 জুন 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এই দিনে হরতালে টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক, শামসুল হক, মুজিবুল হক সহ মোট 11 জন বাঙালি নিহত হন। 6 দফা আন্দোলনে প্রথম নিহত হয়েছিলেন সিলেটের মনু মিয়া। 6 দফাকে মূলত স্বাধীনতার এক দফা বা বাঙালির মুক্তির সনদ হিসেবে চিহ্নিত করা হয়। 6 দফার মধ্যেই স্বাধীনতার বীজ নিহিত ছিল। আজ সেই 7ই জুন, ঐতিহাসিক 6 দফা দিবস। প্রতি বছর 7 জুন বাংলাদেশে এই দিবসটিকে 6 দফা দিবস হিসেবে পালন করা হয়। আমরা আজ কথা বলবো ঐতিহাসিক 6 দফা দিবস নিয়ে। কথা বলবার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ খালেদ। খালেদ ভাই, আপনাকে অনুষ্ঠানে স্বাগতম। আশা করি ভালো আছেন। আপনাকেও শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে এই অনুষ্ঠানে যারা দর্শক, যারা দেখছেন, সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ মহান 7ই জুন, বাঙালি জাতির ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিন কমপক্ষে 11 জন মানুষ সেদিন শহীদ হয়েছিলেন হরতাল করতে গিয়ে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ নাম ছিল মনু মিয়া। সেই মনু মিয়া সহ যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। খালেদ ভাই, 6 দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। এই মূল্যায়নের ভিত্তি কি ছিল এবং 6 দফার কোন দাবিগুলো তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছিল? প্রতিটি দাবি গ্রহণযোগ্য ছিল। 6 দফা এমন একটা কর্মসূচি ছিল যে কর্মসূচি আপনার প্রত্যেকটা দফায় বাংলাদেশের মানুষের কাছে, পূর্ব পাকিস্তানের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। 6 দফার আগে 1940 সালে যে লাহোর প্রস্তাব, মুসলিম লীগের যে লাহোর কাউন্সিল অধিবেশনে শেরে বাংলা ফজল হক সাহেব সেখানে যে লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন, সে লাহোর প্রস্তাবে ভারতীয় উপমহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহের জন্য স্বাধীন রাষ্ট্রসমূহকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠিত হবে। এই অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ, স্টেটস শব্দটা উল্লেখ ছিল। কিন্তু পরবর্তীকালে মুসলিম লীগের পাকিস্তান এবং ভারতের বাইরে অপর একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হবে, এটা ছিল না। ভারতের অভ্যন্তরে যে সমস্ত এলাকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, যেমন পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান এবং আমাদের এই বাংলাদেশ, বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা মিলিত তখন এক বাংলা ছিল। এই বাংলা সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকা ছিল। এই প্রত্যেকটা জায়গায় এক স্বাধীন রাষ্ট্র হবে, স্টেটস উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে পাকিস্তানের মুসলিম লীগ সেই স্টেট থেকে এস শব্দটা ওমিট করে দেয়। তারা করে দিয়ে তখন জিন্নার জনপ্রিয়তা এবং মুসলিম লীগের এক ধরনের জনপ্রিয়তার ভিত্তিতে এবং কিছুটা ব্রিটিশের অবজ্ঞার কারণে বাঙালিদের প্রতি পাকিস্তান একক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায়।
সোহরাওয়ার্দী সাহেব, শরৎ বসু এবং আরো যারা যারা এই বাংলার স্বাধীনতার পক্ষে ছিলেন, তারা সেদিন কুলে উঠতে পারেন নাই। ঐক্যবদ্ধ বাংলার সাথে সেদিন তারা কুলে উঠতে পারেন নাই। বাঙালির নেতৃত্ব জিন্নাকে চ্যালেঞ্জ করার মতো অবস্থানে ছিল না। তো ফজলুল হক সাহেব সেখানে সেটা প্রস্তাব করেছিলেন। সে লাহোর প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়েছিল। এটা 6 দফাতে উল্লেখ ছিল। 1 নম্বর দফাতে উল্লেখ ছিল যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে ফেডারেল স্টেট হবে পাকিস্তান এবং পূর্ব বাংলার, তখন তো পূর্ব পাকিস্তান বলা হতো না, পূর্ব বাংলায় বলা হতো 50-এর দশকে। তখন 6 দফাতে সেটা উল্লেখ করা হয়েছিল যে এটা ফেডারেল রাষ্ট্র হবে এবং প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠিত হবে। সেখানে আপনার কেন্দ্রীয় সরকারের হাতে শুধুমাত্র পররাষ্ট্র এবং আপনার কি বলে সেটাকে আরেকটা জিনিস ছিল প্রতিরক্ষা, এই দুইটা তাদের হাতে দেওয়া ছিল, আর বাকিগুলো সব স্টেট ডিপার্টমেন্টের হাতে এটা থাকার কথা ছিল, উল্লেখ করা হয়েছিল 6 দফাতে। তারপর প্রত্যেকটা স্টেটের নিজস্ব কারেন্সি থাকবে, তাদের ব্যবসা বাণিজ্যের ফরেন কারেন্সি যার যার নামে জমা হবে এবং প্রত্যেকটা স্টেটের নিজস্ব কারেন্সি থাকবে, কিন্তু খুবই সহজ বিনিময়যোগ্য কারেন্সি হবে এবং তাদের নিজস্ব মিলিশিয়া বাহিনী থাকবে। এগুলোই ছিল মূলত দাবি। পূর্ব বাংলার মানুষ ছিল খুবই উপকৃত সেদিন। তখনকার আমাদের কোনো ন্যায্য শীর্ষ ছিল না, আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম। পূর্ব পাকিস্তানের মানুষ বাঙালি সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু প্রতিরক্ষা বাহিনীতে থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকারি চাকরি, বড় বড় পদগুলোতে কোনো জায়গাতেই আমাদের কোনো স্থান ছিল না। আমরা 20%-এর নিচে আমাদের রিক্রুটমেন্টের ব্যবস্থা ছিল। সেনাবাহিনীতে মেজরের উপরে কদাচিৎ 2-1 প্রমোশন পেয়েছে, হয়তো কর্নেল পর্যন্ত গেছে। একজন শুধু খাজা ওয়াসিউদ্দিন সাহেব, তাও নবাব পরিবারের ফ্যামিলি, ওরা তো পাকিস্তানের পক্ষে ছিল। নবাব পরিবার সবসময় খাজা শাহাবুদ্দিনের ছেলে, খাজা নাজিমউদ্দিনের ছোট ভাইয়ের ছেলে, সেই হিসেবে উনি অবশ্য বাঙালিদের স্বার্থে দেখতেন সবসময়। খাজা ওয়াসিউদ্দিনের রেকর্ড খুব ভালো ছিল, উনি কিন্তু পূর্ব বাংলার পক্ষে কথা বলতেন। তারপরও উনি নবাব পরিবারের সন্তান হওয়ার কারণে উনি লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হতে পেরেছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে। আর কোনো রেকর্ড নেই। আর সব ব্রিগেডিয়ার মজুমদার সাহেব ছিলেন চট্টগ্রামে একজন, আর কর্নেল ওসমানী, আর বাকিগুলো তো সব মেজর থেকেই মানে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হতো। তেমন কোনো উল্লেখযোগ্য পজিশনে কেউ ছিল না। এই ছিল আমাদের অবস্থা। তখন তো কোনো তাদের যে বিহেভিয়ার, তাদের যে আচরণ বাঙালিদের প্রতি, এটা ছিল প্রভু এবং প্রজা, তাদের শাসক এবং প্রজার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে। সেই কারণে বাঙালি খুব বিক্ষুব্ধ ছিল। এবং 1100 মাইল দূরে একটা দেশ, 1100 মাইলের ব্যবধান, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের 1100 মাইলের ব্যবধান। এই ব্যবধানে 2টি রাষ্ট্র গঠন, একেবারে এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। তারপর রাজনৈতিকভাবে ধরেন এই যে সামরিক শাসন, আইয়ুব খানের সামরিক শাসন, তারা তো আইয়ুব খানের সামরিক শাসনের এই যে গণতন্ত্রকে একদম কবর দিয়েছিল তারা। পাকিস্তানের 1947 সালে স্বাধীন হওয়ার পর তারা 9 বছর কোনো সংবিধান দিতে পারে নাই। 1956 সালে যে সংবিধান, সোহরাওয়ার্দী সাহেব আইনমন্ত্রী ছিলেন বলে ওনার প্রচেষ্টা এবং চৌধুরী মোহাম্মদ আলী, পশ্চিম পাকিস্তানের একজন আমলা, পরে মন্ত্রী হয়েছিলেন। চৌধুরী মোহাম্মদ আলী খুবই ভালো লোক ছিলেন, সোহরাওয়ার্দী সাহেবের সাথে খুব ঘনিষ্ঠতা ছিল। এই দুইজনের অক্লান্ত পরিশ্রমে বহু কষ্টে 56 সালের সংবিধান পাশ করাতে পেরেছিলেন। তাও সে সংবিধান আইয়ুব খান বাতিল করে দেয় 1958 সালে। ক্ষমতা সামরিক সাবধানের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করে সেটা বাতিল করে দিয়ে আইয়ুব খান বাতিল করে দেন। খালেদ ভাই, 6 দফা তো ঘোষিত হয় 1966 সালে। তারপর তখন তো আইয়ুব খান ক্ষমতায় ছিলেন। 1969 সালে গণ অভ্যুত্থান হয় আইয়ুব খানের বিরুদ্ধে।
তারপরে গণঅভ্যুত্থানের পরে, গণঅভ্যুত্থানের পথ ধরে আপনার 71 সালে মুক্তিযুদ্ধ হয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেন আপনিও মুক্তিযোদ্ধা ছিলেন। এখন কথা হলো যে 6 দফার ভিত্তিতে 69-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো কিভাবে সংগঠিত হলো যদি একটু ধারাবাহিকভাবে বলতেন। এর কোনো পাকিস্তানিদের যে রাজনৈতিক, এখনো পর্যন্ত পাকিস্তান তো একটা ইসলামিক প্রজাতন্ত্র। পৃথিবীতে এখন হয়তো ইরান ইসলামিক প্রজাতন্ত্র হয়েছে, আর চাঁদ মনে হয় একটা ইসলামিক প্রজাতন্ত্র আছে, আর কোন ইসলামিক প্রজাতন্ত্র কোনো দেশ নাই। যে ইসলামিক প্রজাতন্ত্র একটা দেশ কখনো গণতান্ত্রিক হতে পারে না, একটা ধর্মভিত্তিক একটা প্রজাতান্ত্রিক দেশ কখনো গণতান্ত্রিক দেশ হতে পারে না। কিন্তু তারা জিন্না সাহেব নিজেই পাকিস্তান হয়ে যাওয়ার পর তার প্রথম অধিবেশনে, গণপরিষদের অধিবেশনে, তিনি গণপরিষদের অধিবেশন ডেকেছিলেন। সেই অধিবেশনে তিনি প্রথমেই বক্তৃতা করেছিলেন যে আজ থেকে কোনো পাকিস্তান, কোনো মুসলমান, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ থাকবে না, আমরা সবাই পাকিস্তানে এবং আমরা অসাম্প্রদায়িক একটা দেশ গঠন করবো, এই কথা তিনি বলেছিলেন। সেটা বলেই তিনি পাকিস্তানের ভিত্তিকেই চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছিলেন। এটা লিয়াকত আলী খান সহ সবাই যারা পাকিস্তানের, তারা মেনে নিতে পারেননি। জিন্না সাহেবের মৃত্যু 1 বছরের মধ্যে খুব করুণ মৃত্যু হয়েছিল। জিন্না সাহেব শুধুমাত্র নিজের ইগোকে ইয়ে করার জন্য একটা দেশ প্রতিষ্ঠা করেছিলেন। নেহরু সাহেবের সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল এবং নিজের ইগোর কারণে একটা দেশ তিনি প্রতিষ্ঠা শুধুমাত্র মুসলমানদের স্বার্থের স্লোগান দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা করেছিলেন, অন্য কোনো কারণ ছিল না। তার করুণ মৃত্যু হয়েছিল। তিনি আগাগোড়া একজন সাহেব ছিলেন, কোন ইসলামী দর্শন, তিনি কোন ধর্মে বিশ্বাস করতেন এটাও অনেকেই মনে করেন না যে তার ধর্মে কোনো, তাকে জীবনে কোনোদিন নামাজ পড়তে কেউ দেখা নাই। যাই হোক, সেই পাকিস্তান সাংবিধানিক ভাবে একটা ইসলামিক প্রজাতন্ত্র কোনোদিন গণতান্ত্রিক প্রজাতন্ত্র হইতে পারে না। এটা বাঙালিরা বুঝে গিয়েছিল। আমরা গণতান্ত্রিক ঐতিহ্যে বিশ্বাসী বাঙালিরা, আমরা সার্বজনীন ভোটাধিকারে বিশ্বাসী। পাকিস্তানে সাধারণ জনগণ ভোট দেওয়ার অধিকার আইয়ুব খান রাখে নাই। শুধু 1954 সালে একবার ভোট দিয়েছিল যুক্তফ্রন্টে, কিন্তু এরপরে আইয়ুব খানের আমলতে সাধারণ জনগণের ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। শুধু আমাদের ভোট দেওয়ার অধিকার ছিল ইউনিয়ন বোর্ডের মেম্বার পর্যন্ত, এটাকে বিডি মেম্বার বলা হতো, বেসিক ডেমোক্রেসির শুধু মেম্বার। ওনারাই সবকিছু করতেন, চেয়ারম্যান করতেন, তারপর জেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তৈরি করতেন, চেয়ারম্যান ছিল ডিসি, ভাইস চেয়ারম্যান তৈরি করতেন, এমপিএ মানে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এমপিএ, আর ওইদিকে পাকিস্তান জাতীয় পরিষদের এমএনএ, ওনারাই ভোট দিয়ে করতেন। ওগুলো পয়সা দিয়ে কিনা হতো, পাবলিকের কোনো সুযোগ ছিল না। 1964 সালে শেষের দিকে মনে হয় মাদার মিল্লাত ফাতেমা জিন্নাহ আর আইয়ুব খান সাহেবের নির্বাচন হয়, প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনেও ওই মেম্বারদেরকে কিনা, ব্ল্যাঙ্ক চেক দিয়ে তাদেরকে কিনে তাদের ভোট গুলো নিয়েছিল, পরে চেক গুলো ইনভ্যালিড করে দেয়। এইভাবে আইয়ুব খান জিতে, এখানে কোনো উপায় ছিল না। এর মধ্যে আবার যুদ্ধ ইন্ডিয়ার সাথে 1965 সালে যুদ্ধটা হয়ে গেল। সে যুদ্ধে পূর্ব পাকিস্তান একেবারে অরক্ষিত ছিল। পূর্ব পাকিস্তান যদি ইন্ডিয়া ইচ্ছে করতো 1 ঘন্টার মধ্যেই দখল করে ফেলতে পারতো, কিন্তু ভারত সেটা করে নাই। ভারত তো খুবই দূরদৃষ্টি সম্পন্ন একটা রাজনীতি, একটা রাষ্ট্র, এবং তাদের দৃষ্টিভঙ্গি খুব মানে পরিষ্কার। তারা পূর্ব পাকিস্তান যে অরক্ষিত ছিল, এবং এইটাও বাঙালিদের মধ্যে একটা ক্ষোভের কারণ ছিল। হ্যাঁ, বাঙালিদের মধ্যে ক্ষোভের কারণ হয়েছিল। সেই মুহূর্তে শেখ মুজিব, তখন তো বঙ্গবন্ধু হন নাই, উনি 6 দফা কর্মসূচি হাজির করেন। এই যে আপনার তাসকম চুক্তিতে মধ্যে দিয়ে যে 65 সালের যুদ্ধটা বন্ধ হলো, কোসিগিন সাহেব প্রধানমন্ত্রী রাশিয়ার, উনি মধ্যস্থতা করলেন। লাল বাহাদুর শাস্ত্রী আর আইয়ুব খান তাসকন্দে উপস্থিত ছিলেন। সেখানে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী, উনি মারা গিয়েছিলেন আলোচনার চুক্তির পরে। সেই চুক্তির পরে যে অবস্থার হয় যে পাকিস্তান প্রায় পরাজিতর মতোই, সেখানে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেটা মূল্যায়ন এবং কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে পাকিস্তানের বিরোধী দল মিয়া মমতাজ মোহাম্মদ খান দৌলতারা, আপনার মনে থাকার কথা, উনি মুসলিম লীগের একটা অংশের নেতা ছিলেন। উনি খুব উৎসাহী ছিলেন সেই আলোচনায়। লাহোরে
ফেব্রুয়ারির 5 তারিখ একটা বৈঠক ডাকেন ওনারা বিরোধী দল সমূহের, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের বিরোধী দল যারা আছে তাদের, সেখানে বঙ্গবন্ধু ইনভাইটেড ছিলেন। উনি 4 তারিখ গিয়ে লাহোর পৌঁছেছিলেন। 4 তারিখ ওনার সহকর্মী সহচর যারা ছিলেন তাদেরকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। উনি সেখানে 5 তারিখ একটা প্রেস কনফারেন্স করেন। 6 তারিখ 5 তারিখে গিয়েছিল, 6 তারিখ মনে হয় তাদের মিটিং ছিল, 6 তারিখ মিটিং ছিল। বঙ্গবন্ধু 5 তারিখ একটা প্রেস কনফারেন্স করে 6 দফা দাবি উত্থাপন করেন প্রথম। এটা ওই বিরোধী দলের কনফারেন্সে বিরোধী দলের নেতারাও মেনে নেয় না, তারা রিজেক্ট করে, তারা এটা সম্পূর্ণ বাতিল করে দেয়। এটা বলছে যে এটা সেপারেটিস্ট শেখ মুজিবুর রহমান একজন বিচ্ছিন্নতাবাদী নেতা, তার এই দাবি মেনে নেওয়া হবে না। এর প্রতিবাদে বঙ্গবন্ধু আর ওই মিটিং এ উপস্থিত হন নাই। তিনি চলে আসেন, পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এবং তিনি 6 দফা নিয়ে এই মানে তার প্রোগ্রাম তিনি এখানে চালাতে থাকেন। 19 ফেব্রুয়ারির 21 তারিখ আওয়ামী লীগ, 66 সালের ফেব্রুয়ারি 21 তারিখ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং ডাকা হয়েছিল। অনেকে বলে যে আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি এটা অনুমোদন করে নাই, কিন্তু ইতিহাসে আমরা তখন ছোট ছিলাম, আমরা তো ওইভাবে দেখে বলতে পারি না, কিন্তু ইতিহাসে যা লেখা আছে দেখলাম যে আওয়ামী লীগের কিছু মানুষ ছাড়া অধিকাংশ আওয়ামী লীগেররা, বিশেষ করে ইয়াং যারা ছিলেন, তারা সেটা অনুমোদন করেছিলেন। এবং ছাত্রদের মধ্যে তখন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কমিটি, ঢাকা সিটি কমিটির প্রেসিডেন্ট ছিলেন কাজী আরিফ আহমদ, আর আবুল কাসেম সাধারণ সম্পাদক। এটা বলা হয়ে থাকে যে সিরাজুল আলম খানের নির্দেশে, সিরাজুল আলম খান তখন ছাত্রলীগের সেক্রেটারি থেকে অবসর নিয়েছেন, বা তখন উনি খুব অ্যাক্টিভ। সিরাজুল আলম খানের নির্দেশে কাজী আরিফ প্রথম স্টেটমেন্ট দিয়েছেন প্রকাশ্যে পত্রিকায় 6 দফাকে সমর্থন করে, কাজী আরিফ এবং ঢাকা সিটি ছাত্রলীগ। এটা দেওয়ার পর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। তিনি কাজী আরিফকে ডেকে নিয়ে বললেন যে আরিফ দেখো, এটা আমি প্রেসিডেন্ট, মুজিব আমাকে একবার জিজ্ঞাসা করলো না, এই 6 দফা প্রোগ্রামটা ঘোষণা করে দিল, এটা কেমন হতে পারে। তখন উনি বলছে যে ঠিক, আপনারা আলাপ আলোচনা করে ঠিক করেন। আরিফ ভাই বললো আপনারা আলাপ আলোচনা করে ঠিক করেন, আমরা তো ছাত্র মানুষ, আমরা আর কি বলবো। এটা বলে টলে চলে আসছে। পরে আব্দুর রশিদ তর্কবাগীশ সহ সালাম খান, তারপরে আতাউর রহমান খান সাহেব, ওনারা 6 দফা মেনে নিতে পারেন। ওনারা রিস্কি মনে করছে, বলতে ফাঁসি হয়ে যাবে, সে নিজে তার ফাঁসি হবে, সে আমাদেরকে তো ফাঁসির মধ্যে ফাঁসিতে ঝুলাবে। বঙ্গবন্ধুর ব্যাপারে এরকম মনে, তারা চলে গেল। বঙ্গবন্ধু 6 দফা নিয়ে এই যে সারা বাংলাদেশে তিনি ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত, মে 9 তারিখ তিনি গ্রেপ্তার হয়ে যান চূড়ান্ত ভাবে। সারা বাংলাদেশে একের পর এক জেলায় 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 মিটিং করছে। এইদিকে মিটিং করে, এদিকে মামলা হয়, এদিকে মামলার জামিন নেয়, একই দিনে আবার বিকাল বেলা মিটিং করতে যায়, আবার মামলা হয়, তারপর দিন কোর্টে যাই আবার জামিন নেয়। এইভাবে উনি বুঝতে পেরেছিলেন যে ওনাকে গ্রেপ্তার করা হবে, ওনাকে মানে যে কোনো ষড়যন্ত্রে ঢুকানো হবে। এই কয়েক মাস, ফেব্রুয়ারি থেকে মে 9 তারিখ পর্যন্ত উনি সারা বাংলাদেশে যেখানে পেরেছে জনসভা করে বেরিয়েছেন। মে মাসের খালেদ ভাই, আপনার 6 দফার ভিত্তিতে যে স্বাধিকার আন্দোলন, সেই স্বাধিকার আন্দোলনের একটা পর্যায়ে এসে 71-এর মুক্তিযুদ্ধ শুরু হলো। তো যদি 6 দফা না আসতো তাহলে কি 71 আসতো না, মুক্তিযুদ্ধ হতো না? আর যদি হতো তাহলে সেটা কিভাবে হতে পারতো, কোন রূপে? সরাসরি স্বাধীনতার কথা তো বলা যাচ্ছিল না তখন পরিস্থিতি। সরাসরি স্বাধীনতার একটা রাষ্ট্রের মধ্যে, কাঠামোর মধ্যে সরাসরি স্বাধীনতার প্রস্তাব উত্থাপন করা এটা খুব কঠিন ব্যাপার, এত সহজ না। সেটা রাজনৈতিক পরিস্থিতি সেরকম ছিল না। 6 দফা কর্মসূচি এটা তো সবকিছু, এটা তো এমন একটা কর্মসূচি ছিল যেটা স্বাধীনতা না, কিন্তু স্বাধীনতার জন্য আর কিছু বাকি ছিল না। সেখানে একটা কনফেডারেশন হয়তো পাকিস্তান যদি এটা মেনে নিত, যেটা হতো একটা কনফেডারেশন হতে পারতো। কনফেডারেশন তো স্বাধীন দেশ সমূহের মধ্যে হয়, কনফেডারেশন তো আর পরাধীন দেশের মধ্যে হয় না। যে সমস্ত কনফেডারেশন হয় সে স্বাধীন দেশের মধ্যে। এটা একটা একেবারে কনফেডারেশনের প্রোগ্রাম হয়তো বলা যেতে পারে। এটা পাকিস্তানিরা বুঝে গেছিল যে শেখ মুজিব এই কর্মসূচির মধ্যে দিয়ে যতই নমনীয়, শেখ মুজিব তার ভাষার মধ্যে ছিল একেবারেই নমনীয় মানুষ। বক্তৃতার মধ্যে আপনি কোনো ত্রুটি ধরতে পারবেন না কোথাও, শুধু বাঙালির স্বার্থের কথা বলতেন, সাহিত্য শাসনের কথা বলতেন, শক্তিশালী পাকিস্তানের কথা বলতেন,
এবং বলতেন যে একটা ফেডারেল গভর্নমেন্ট হলে 6 দফা কর্মসূচি হলেই পাকিস্তান শক্তিশালী হবে, এই ধরনের কথা বলতেন। কিন্তু তার রাজনৈতিক প্রোগ্রামের মধ্যে এক চুল পরিমাণ ছাড় দেওয়ার মানুষ তিনি ছিলেন না, এবং সেটা জানা নাই। তিনি মৃত্যুর জন্য রেডি ছিলেন, এমন একজন মানুষ। এটা আজকে ভাবতে অবাক লাগে যে এত দূরদৃষ্টি সম্পন্ন, এত বুদ্ধিমত্তার সাথে, এত কৌশলের সাথে একটা কর্মসূচিকে তিনি কিভাবে জনগণের কাছে নিয়ে গেছিলেন। এখানে ছাত্র যুব সমাজের অবদানও কম না। ওনার পক্ষ থেকে শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফাইল আহমদ, নূর আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, শেখ শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন মঞ্জুর সহ এরকম বহু আরো লোকজন আছে। ইত্তেফাকের ভূমিকা আছে, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ভূমিকা আছে। এগুলো আজকে মানে বলতে গেলে এগুলো অসাধারণ ভূমিকা এক একজনের। শাহ মুআজ্জম হোসেন, এদের ভূমিকা কম না, কিন্তু কে মুবাইদুর রহমান ছিলেন, ওনাদের ভূমিকা কম না, অনেক ভূমিকা ছিল ওনাদের, অনেক সংগ্রামী ভূমিকা ছিল। এই বিষয়গুলো আপনার এই আজকে ভাবতে খুব অবাক লাগে। বঙ্গবন্ধু খুব কৌশলের সাথে এবং আকস্মিক ভাবে এই 6 দফা কর্মসূচি উপস্থাপন করেছিলেন। 6 দফার জন্য তিনি শুধু উপস্থাপন করেন নাই, এক ঝড়ের গতিতে সারা পূর্ব পাকিস্তান ঘুরেছেন, জেলখানায় মৃত্যুর ঝুঁকি দিয়েছেন। 1966 সালের মে মাসের 9 তারিখ তাকে গ্রেপ্তার করা হয় চূড়ান্ত ভাবে। তিনি আর বের হতে পারেন নাই একেবারে 69-এর গণ অভ্যুত্থান পর্যন্ত। তো 6 দফা একটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এটা একটা অনন্য ঘটনা সারা পৃথিবীতে, যে একটা দাবিনামা 6 দফা জাতিকে জাগ্রত করেছে, 6 দফা জাতিকে জাগ্রত করেছে, জাগিয়ে তুলেছে, আশা করেছে, জাতিকে ঐক্যবদ্ধ করেছে। 70-এর নির্বাচন আর 69-এর গণ অভ্যুত্থান। 69-এর গণ অভ্যুত্থানে তো ধরেন আপনার তখন 11 দফা কর্মসূচি ছিল ছাত্রদের। এই 11 দফা কর্মসূচি সেখানে শ্রমিকদেরকে ইনক্লুড করা, শ্রমিকদেরকে নিয়ে আসার ক্ষেত্রে সিরাজুল আলম খান এবং তারপর আপনার কমরেড মোহাম্মদ ফরহাদ, কাজী জাফর আহমদ, আশাদ খান মেনন, ওনাদেরও ভূমিকা ছিল। তবে ওনারা 6 দফার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না। ওনারা 11 দফার ব্যাপারে আগ্রহী ছিলেন। হ্যাঁ, 11 দফাকে ইনক্লুড করে সিরাজ আলম খানের ভূমিকা ছিল অনন্য। উনি আদমজির শ্রমিকদেরকে থেকে শুরু করে আপনার এখানে তেজগাঁও, টঙ্গী সব জায়গায় তার ভূমিকা ছিল, এবং ছাত্র যুব সমাজকে তিনি সংগঠিত করেছিলেন। বিশেষ করে তোফাইল আহমদকে তিনি ছাত্রদের নেতা হিসেবে, এবং এই আন্দোলনটাকে 6 দফা 11 দফা আন্দোলনটাকে মুজিব মুক্তি আন্দোলনের রূপ দেওয়ার যে কৃতিত্ব, মুজিব মুক্তি আন্দোলনের রূপ দেওয়ার যে কৃতিত্ব, সেটা শেখ সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, তোফাইল আহমদ, আব্দুর রাজ্জাক, ওনাদের কাজী আরিফ, ওনাদের অনন্য ভূমিকা সেখানে। মুজিব মুক্তি আন্দোলন, এই মুজিব মুক্তি আন্দোলনটাই আগরতলা ষড়যন্ত্র মামলাকে, এই যেটা আইয়ুব খান শুরু করেছিলেন মুজিবকে ফাঁসি দেওয়ার লক্ষ্য করে, সেই মুজিব মুক্তি আন্দোলনটাই সে আগরতলা ষড়যন্ত্র মামলাকে আর ইয়ে করতে দেয় নাই। সেকে একদম মানে প্রত্যাখ্যান করে জনগণ শেখ মুজিবকে বের করে নিয়ে আসে 69-এ। সেখানে তোফাইল আহমদের প্রকাশ্য ভূমিকা ছিল, অনন্য ভূমিকা সেটা। তার পিছনে সিরাজুল আলম খান, শেখ মনি, আব্দুর রাজ্জাক, ওনারা তো ছিলেনই। বিশেষ করে সিরাজুল আলম খান, ওনারা জেলে ছিলেন। সিরাজুল আলম খানের ভূমিকা অনন্য ভূমিকা ছিল। মিজানুর রহমান চৌধুরী সাহেব সিরাজুল আলম খানের ইয়েতে দেখা যায় যে আর্থিকভাবে দলিল লোক ছিলেন, মোটামুটি মধ্যবিত্তের মধ্যে উনি আর্থিক সহযোগিতা করতেন খুব বেশি। মিজানুর রহমান চৌধুরী, ওনারও ভূমিকা আছে। সেখানে বঙ্গবন্ধু বেরিয়ে আসার পর তো ইলেকশনে চলে গেল, ইলেকশনে এসে গেল। ইলেকশন তো 70-এর ইলেকশনেই পুরা জাতিকে ঐক্যবদ্ধ করে ফেলে। তাহলে 6 দফার ভিত্তিতে জাগ্রত বাঙালি জাতি 70-এর নির্বাচনে ঐক্যবদ্ধ হলো। সেই বাঙালি জাতি আজকে বাংলাদেশ, 71-এর মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আপনারা বাংলাদেশকে স্বাধীন করলেন। স্বাধীনতার পর থেকে জাতি অনৈক্যের পথে হাঁটলো। আজকে তো ভীষণভাবে অনৈক্য জাতির ভেতরে। তো বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় ঐক্যের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি দেখেন? জাতিসত্তার উপর চ্যালেঞ্জের কথা বলছেন? জাতীয় ঐক্যের ব্যাপারে বর্তমানে তো দেশে জাতীয় ঐক্য নেই। জাতীয় ঐক্য একটা স্বাধীন দেশে হয় না। আমাদের দেশের রাজনৈতিক সব নেতারাই, আমি দেখি বড় ছোট সব দলের নেতারাই জাতীয় ঐক্য একটা সস্তা স্লোগান দিচ্ছেন। জাতীয় ঐক্য হয় না একটা স্বাধীন দেশে, বিশেষ করে গণতান্ত্রিক দেশে। গণতান্ত্রিক দেশে জাতীয় ঐক্যের কথা বলা মানে স্বৈরাচার
প্রতিষ্ঠা করা। জাতীয় ঐক্য যখন হয় তখন আপনার গণতান্ত্রিক অনেক অধিকার সাসপেন্ড হয়। একটা জাতি যখন যুদ্ধে লিপ্ত হয় তখন জাতীয় ঐক্য হয়। একটা জাতি যখন মহা দুর্যোগ মহা বিপর্যয়ের মধ্যে পড়ে তখন হয়তো জাতীয় ঐক্য হয়। কিন্তু স্বাভাবিক অবস্থায় যেটা হতে হবে স্বাধীনতার পর জাতীয় ঐক্যমত্য, সে জাতীয় ঐক্যমত্যটা আমাদের হয় নাই। আমি মনে করি জাতীয় ঐক্যমত্যের প্রধান ভিত্তি হচ্ছে আমাদের এখানে মুজিব, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং গণতন্ত্র। আমাদের মুক্তিযুদ্ধ হাওয়ার উপর হয় নাই। আমাদের মুক্তিযুদ্ধের কিছু লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ছিল 6 দফার মধ্যে ছিল। আমরা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ চেয়েছিলাম, আর বেশি কিছু না। এবং গরিব মানুষের অর্থনৈতিক মুক্তি চেয়েছিলাম তার সাথে, এর বেশি আর কিছু না। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক হতে গেলে এই টোটাল মুক্তিযুদ্ধের নেতা ছিলেন শেখ মুজিব। তাকে অনেকে অনেক কিছু এখন খাটো করার জন্য চেষ্টা করতেছেন। যাকে খাটো করতে গিয়ে যারা খাটো করতে চেষ্টা করেছেন তারা সবাই নিজেরাই খাটো হয়ে গেছেন, ইতিহাসের রাস্তা ঘুরে চলে গেছেন। এটা সম্ভব না, এটা বাস্তবতা মেনে নিতে হবে। শেখ মুজিব আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এই বিষয়গুলোকে উপর জাতীয় ঐক্যমত্য করতে হবে। তারপরে অনেকের অবদান আছে, সিরাজুল আলম খানের অবদান আছে, শেখ মুনির অবদান আছে, তারপর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের অবদান আছে, জেনারেল ওসমানীর অবদান আছে। তারপর সবচেয়ে বড় অবদান প্রবাসী সরকার, যে বিপ্লবী প্রবাসী সরকার, সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব, ওনাদের অবদান। এই যে সরকার, সে বিষয়গুলা পরবর্তীকালে আসবে। কিন্তু প্রথমে শেখ মুজিব এবং 6 দফা তার একক কৃতিত্ব। এটা আপনি দলীয় সংকীর্ণতার বাইরে গিয়ে স্বাধীনতার ইতিহাসের একটি নির্মোহ বয়ান একটা তৈরি করতে হবে, যেটার অভাব আছে বাংলাদেশে। এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সংঘর্ষ, অনেক বিতর্ক সবসময় লেগে দেখতেই থাকি, সবসময় লেগে আছে, আমরা দেখি। তো খালেদ ভাই, তরুণ প্রজন্মের কাছে আপনার আহ্বানটা কি এখন? তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান এটাই, যে জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্য, এটা রং স্লোগান। জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে হবে, সেটার বেসিস হবে মুজিব, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র। এর ভিত্তিতে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ, জনগণের অর্থনৈতিক মুক্তির রাজনৈতিক গ্যারান্টি থাকতে হবে। এই হলো, এর বাইরে আর কিছু না। এটা হলো তরুণ প্রজন্মের প্রতি আমার আবেদন। এবং অন্যান্য জিনিস, সেক্টর কমান্ডার যেমন জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল তাহের থেকে শুরু করে জেনারেল শফিউল্লাহ, ওনাদের অবদানে আসতেছে এর পরের পর্যায়ে। ওনাদের অবদান তো আছে, মুক্তিযুদ্ধ ওনারা অংশ নেন নাই, সেক্টর কমান্ডার ছিলেন না, বিএলএফ এর ফায়ার প্রধান ছিলেন না, ওনাদের অবদান অনন্য অবদান। তারপর আমাদের যে বিপ্লবী প্রবাসী সরকার, তাদের নেতৃত্বে তো আমরা যুদ্ধটা করেছি। সেক্টর কমান্ডাররা বলেন, আমরা বিএলএফ দ্বারা করছি, তারা বলেন, সবাই তো ওনাদের নেতৃত্বে এই যুদ্ধটা আমরা করেছি। এইগুলাকে আপনার সূত্রবদ্ধ করতে হবে এবং মানতে হবে। এগুলা না মাইনা আমি এই করেছি, আমি ওই করেছি, আমি সেই করেছি, আরেকজন এই করেছে, আমার নেতাই সব করেছে, এগুলা কোনো রাজনীতি হয় না। শেখ মুজিব সবার উপরে, তারপরে আর অন্যদের অবদান, অনেক অবদান। শেখ মুজিব সবার উপরে গেলে আরেকজনের অবদান কমে যায় না, জেনারেল ওসমানীর অবদান কমে যায় না, সৈয়দ নজরুল সাহেবের অবদান কমে যায় না, বা ডক্টর কামাল হোসেন তো বঙ্গবন্ধুর সাথে জেল কেটেছেন, এটা কি অবদান না? জেল খাটেন নাই, এটা কি অস্বীকার করতে পারবেন? অনেকে তো অনেক কথা বলেন, এটা অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার কোনো সুযোগ নাই এগুলা। এবং প্রতিটি সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, যে আমাদেরকে আশ্রয় দিয়েছে, খাওয়াইছে, না খেয়ে নিজেরা মরেছে, নিজেদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে পাঞ্জাবিরা, এগুলো কি অবদান না? এগুলো সবই আমাদের ইতিহাসে লেখা থাকবে। এখানে কোনো যেগুলোকে খাটো করার, যারা করতে চায়, বিশাল মুক্তিযুদ্ধ যেখানে 30 লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম গেছে, সেখানে 7.5 কোটি মানুষেরই অবদান ছিল, সামান্য কিছু স্বাধীনতা বিরোধী বাদে। তো খালেদ ভাই অনেক ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইতিহাসের অনেক অজানা বিষয়গুলো আপনার জবানিতে আজকে বেরিয়ে এসছে, আমরা শুনলাম, আমাদের দর্শক শ্রোতারা শুনলেন। তো আপনাকে আজকে অনুষ্ঠান আসার জন্য চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে, প্রিয় দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, সবাইকে আবার ধন্যবাদ। থ্যাংক ইউ। সম্মানিত দর্শক শ্রোতা, সমকালীন ভাবনা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ করি। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আলোচনা অনুষ্ঠানটি দেখেছেন।
সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।